হে এভরিওয়ান, আই এম শ্রেয়সী। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। 15 আগস্টের ব্লগ এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর 15 আগস্টে গিয়েছিলাম আমরা সবাই ভুটান ঘুরতে। জানি আমার এই ব্লগটা আপলোড দিতেও একটু লেট হয়ে যাবে, যখন তোমরা এই ব্লগটা দেখবে অনেকটাই টাইম লেগে যাবে, কিন্তু কোনো ব্যাপার নয়, কারণ আমার প্রত্যেকটা ব্লগই আপলোড করতে অনেকটাই লেট হয়ে যায়, এডিট করতে আমার অনেকটাই সময় লাগে। তো চলো কথা না পারিয়ে ব্লগটা স্টার্ট করা যাক। আর আমরা ঘুরতে যাওয়ার জন্য বেরিয়েছিলাম একদম সকাল 11টায় ব্রেকফাস্ট কমপ্লিট করে, কিন্তু আমরা যে ভুটান যাব সেটা 15 আগস্টের দিন সকালেই ডিসাইড হয়েছিল। তার আগে রাত্রে সেটা ডিসাইড হয়নি, ভেবেছিলাম এই সামনেই কোথাও গিয়ে ঘুরে আসবো, কিন্তু তারপর প্ল্যানটা সকালে চেঞ্জ হয়, আমরা ভুটান যাব বলে ডিসাইড করেছিলাম। আর এখন সেটার উদ্দেশ্যেই আমরা রওনা দিয়েছি। আমরা এই 5 জনই গিয়েছিলাম ঘুরতে, মামনি, বাবা, শ্রমিক আর বুনু, আমি। আর সময় ফ্রন্ট সিটে বসে সুন্দর ভিডিও ক্লিপস নিয়ে দিচ্ছিল আমাকে ব্লগের জন্য। আর ওয়েদারটা ভালো থাকাতে আরও সুন্দর লাগছিল রাস্তাটা দেখতে। তারপর এখন আমরা সিট চেঞ্জ করে নিয়েছি, ফ্রন্ট সিটে আমি বসেছি, ভিডিওস নিতে অসুবিধা হচ্ছিল জন্য, আর শ্রমিক পেছনে চলে গিয়েছে। ওয়েদারটাও বেশ ভালোই ছিল, আকাশটা একদম মেঘলা ছিল, রৌদ্রটা যার জন্য অনেকটাই কমে গিয়েছিল। আর গাড়িতে চলছিল ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল গান, কিন্তু ভিডিওগুলো আমাদের মিউট করে দিতে হয়েছে এডিটের সময়, নাহলে কপিরাইট পড়ে যেতে পারে। আর আমরা গাড়িতে বসে সেটাই ভাবছিলাম, এখানে ওয়েদার তো মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু ভুটানে জানি না এখন কীরকম হবে ওয়েদার। এমনি নর্মাল দিনগুলোর থেকে 15 আগস্টে ঘুরতে যাওয়াটা একটু হলেও স্পেশাল বলে মনে হয়। এই তো সবার হাতে হাতে ফ্ল্যাগ, এগুলো দেখতেও ভালো লাগছে। অনেকে গাড়িতে বাইকে লাগিয়েছে ফ্ল্যাগ, কিন্তু আমরা আর গাড়িতে লাগাইনি, আমরা বাড়িতে ফ্ল্যাগ বড় টাঙিয়ে তারপর এসেছিলাম। আর তারপরেই জয়গা ঢুকবো তার আগে থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর বৃষ্টিও প্রচণ্ড বৃষ্টি ছিল, দেখতেই পাচ্ছ তোমরা, খুব জোরে বৃষ্টি নেমে গিয়েছিল। আর আমরা এখন গাড়িতে বসে সেটাই ভাবছিলাম, এখন বৃষ্টি হচ্ছে হোক, সেটা কোনো ব্যাপার নয়, কারণ গাড়ি থেকে আমাদের নামারও ব্যাপার নেই, আর এখানে ঘুরতে যাওয়ারও ব্যাপার নেই। আমরা একদম যাচ্ছি ভুটান, সেখানে বৃষ্টিটা না হলেই হলো, বৃষ্টি হলে তো সেখানে আর ভালো করে ঘোরা যাবে না। তবুও আমরা ছাতা নিয়ে এসেছিলাম সাথে, আর এখানে তো আরও বেশি বৃষ্টি হচ্ছিলো বলে মনে হচ্ছে। এই তো জায়গাতে আমরা চলে এসেছি, কিন্তু এখানেও প্রচণ্ড বৃষ্টি আর থামার নামই নিচ্ছে না। আমাদের জায়গা থেকে ভুটানে ঢুকতে 15-20 মিনিটের মতন লেগেছিল জ্যামের কারণে, আর লাকিলি তখনই বৃষ্টিটা থেমে গিয়েছিল। আর উনি হলেন অমল আঙ্কেল, ওনার দোকানে এসেছি ওনার সাথে দেখা করতে, বাবার ফ্রেন্ড কম ফ্যামিলি মেম্বার বলা যায়। তো আঙ্কেলের বাড়ি আলিপুরদুয়ার, কিন্তু দোকান জায়গাতে রয়েছে। তারপর আমরা আঙ্কেলের সাথে দেখা করে চলে এসেছি এই গেটে। আর এখানে লম্বা লাইন তো দেখতেই পাচ্ছ, এটা কিছুই না, এর থেকে অনেক বেশি লাইন ছিল, কিন্তু আমি পুরোটা ভিডিও ক্লিপসে নিইনি। তারপর আমাদের এন্ট্রি হয়ে গিয়েছে, আর আমরা ভেবেছিলাম নেমেই একটু হেঁটে ঘুরবো, একটু মলগুলোতে যাব, তারপর আমরা ঘুরতে যাওয়ার জন্য গাড়িটা নিয়ে নিব। আর আমাদের গাড়ি জায়গাতে পার্ক করে রাখা ছিল গেটের একদমই সামনে। আর আমরা এখন ভেবেছি আগে একটু হেঁটে ঘুরে দেখে নিই শপিং মলগুলো, তারপর আমরা একটা ঘুরতে যাওয়ার জন্য গাড়ি বুক করে নেব। আর এখানে ঘুরতে ভালো লাগছিলো আরও, কারণ এখানে রৌদ্রটা ছিল না, হুট করে ছায়া পড়ে গিয়েছিল। আবার এই তো এখন আবার রৌদ্র একটু উঠেছে। বাবা মামনি সেটাই দেখাচ্ছে, এখানে বাবার যে ফ্রেন্ডরা ছিল তারা কোথায় থাকতো সেগুলো বাবা দেখাচ্ছিল, মামনি বাবা, তারা তো অনেক দিন আগের থেকেই আসছিল, তো মামনি সেটাই বলছিল। আর আমার এটা নিয়ে ভুটানে 4th টাইম আসা। যখন আমি ফার্স্ট টাইম আসি তখন অনেকটাই ছোট ছিলাম, মা বাপির সাথে এসেছিলাম, তারপর এসেছিলাম 2024-এ আমার ফ্রেন্ডদের সাথে, তারপর এসেছি আবার 2025-এ শ্রমিকের সাথে, আর এখন 2026-এ এসেছি হাজব্যান্ড ইনলসদের সাথে নিয়ে। কিন্তু যতবারে আসি না কেন আমার ভুটান খুবই ভালো লাগে। তারপর আমরা ডিসাইড করে নিয়েছি যে আমরা এখনই বেরোবো ঘুরতে যাওয়ার জন্য। আর শ্রমিক আসেনি, শ্রমিক আরও 2 আঙ্কেলের সাথে কথা বলছিল, তো বলছিল অনেকবার আমি গিয়েছি, আমি যাবো না, মামনি বাবাকে নিয়ে তুমি ঘুরে আসো। তো মামনি বাবা কখনো ভুটানে হ্যাঙ্গিং ব্রিজে যায়নি, তাছাড়া তারা ভুটানে অনেক এসেছে, তো সেটাই দেখাতে নিয়ে যাচ্ছিলাম। মামনি বাবা বুনু কেউই যায়নি। আমার সব থেকে বেশি ভালো লাগে ভুটানে এই হ্যাঙ্গিং ব্রিজটা আর বড় গুম্পা মন্দিরটা, তো ওই দুটোতেই যাবো বলে ভেবেছি। রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ, ধুলো তো ধুলোই, আর ল্যান্ডস্লাইডে পুরো রাস্তাই চেঞ্জ করে দিয়েছে, রাস্তার অবস্থা ভীষণ খারাপ এখানে।
আগে যখন এসেছিলাম তার থেকে এবার অনেকটাই চেঞ্জ রাস্তা। আর ধুলোর কথা আর কি বলবো, এত ধুলো বলার বাইরে। আর ধুলোর পাশাপাশি এরকম সুন্দর ভিউ আছে যেটা দেখলে আর ধুলোর কথাটা মাথায় আসে না, তখন ভিউটাই দেখতে ইচ্ছে হয়। তো চলে এসেছি হ্যাঙ্গিং ব্রিজে। আর এখন যেটা গাড়ি থেকে দেখা যাচ্ছে ব্রিজটা, সেটা হ্যাঙ্গিং ব্রিজের পাশের ব্রিজটা, আর নিচে যেটা রয়েছে সেটা হলো হ্যাঙ্গিং ব্রিজ। আর এই জায়গাটার ভিউটা অসম্ভব সুন্দর, সামনাসামনি বলার বাইরে। মামনি বাবারও ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা, কিন্তু হাইটটা অনেকটা বেশি থাকাতে আর ব্রিজে যাওয়ার সাহস পাচ্ছিল না। বিশেষ করে বুনও ভীষণ ভয় পায় হাইটে, আমিও ভয় পাই। আমি যেহেতু অনেকবার এসেছি, আমার আর সেরকম ভয় লাগছিল না। কিন্তু এখানে লোক দেখতেই পাচ্ছ, সবসময় কিন্তু এই ব্রিজে এত লোক থাকে না, এই জায়গাটায় এত লোক থাকে না। 15 আগস্টের জন্য এই জায়গাটা তো প্রচণ্ড ভিড় ছিল, আর সেই জন্য রীতিমতন ব্রিজটা খুব দুলছিল। তো সেই কারণে আর যাওয়া হয়নি আমাদের। মামনি বাবাও না বলছিল যেতে, আর যাইনি। আর বুনু তো যাবেই না, ওকে জোর করে নেওয়া যাবে না। তারপর তার পাশের বড় ব্রিজটাতে দেখা যাচ্ছে, সেখানে গিয়েছিলাম। তাছাড়া আগে যতবার আমি এসেছি হ্যাঙ্গিং ব্রিজে দুবার, ততবার আমি পুরোটা ব্রিজ গিয়ে ঘুরে এসে তারপর বড় ব্রিজটাতে, পাশের ব্রিজটাতে উঠেছিলাম। কিন্তু এবার আর সেটা করিনি। এবার এখান থেকে ঘুরে গিয়ে আমি ব্রিজটাতে যাব। তবুও মামনি বাবা অল্প একটু ব্রিজে হেঁটেছে, কিন্তু বুনু তো আর নামেইনি ব্রিজে। আর তারপরে এখন আমরা পাশের ব্রিজটাতে চলে এসেছি। তারপরে এই হ্যাঙ্গিং ব্রিজের এখান থেকে বেরিয়ে আমাদের কথা ছিল বড় গুম্ফা মন্দিরে যাবার, কিন্তু অনেকটা লেট হয়ে যাওয়াতে আমরা সেই প্ল্যানটা ক্যান্সেল করেছি বড় গুম্ফা মন্দিরে যাওয়ার, কারণ আমাদের লাঞ্চের জন্য অনেকটাই লেট হয়ে যাচ্ছিল। তারপর আমরা ভুটান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছিলাম তোরসা রিভার ক্যাফেতে লাঞ্চ করার জন্য। আর তোমরা তো জানোই যারা গিয়েছো, ওখানের ভিউটা কতটা সুন্দর, আর ভিড়ও প্রচণ্ড পরিমাণে ছিল সেদিন, গাড়ি দেখে বুঝতেই পারছো তোমরা। এখানে শুধুমাত্র সবাই খাবার খেতে নয়, এখানে ভিউটা এনজয় করতেও আসে। এখানে যতবারই আসি, মানে এখানের ভিউটা আমার এত ভালো লাগে বলার বাইরে। এখানে এর আগেও একদিন এসেছিলাম, বিকেল সময়ে ফ্যামিলির সাথেই এসেছিলাম। তখনও ঠিক এরকমই ওয়েদার ছিল, এরকমই ভিউ ছিল, আর আজকেও ঠিক এরকমই। আমরা বাইরের ভিড় দেখে আইডিয়া করতে পেরেছিলাম ভেতরে কী পরিমাণ ভিড় হতে পারে, আর যেরকমটা ভেবেছিলাম সেরকমটাই প্রচণ্ড ভিড় ছিল। আর যার জন্য এখানে সিটও কম পড়ে যাচ্ছিলো, লোকের এত ভিড় ছিল। লাকিলি আমরা সিট পেয়ে যাই এখানে। এই জায়গাটাই একটু ফাঁকা দেখেছি, বাকি সব ফুল। আর এই জায়গাটা একটু ভেতর জন্য হয়তো লোক বুঝতে পারছিল না যেখানেও জায়গা রয়েছে। তারপর এখানে স্টাফদের যখন আমরা অর্ডার নেওয়ার জন্য বলি, তখন তারা বলে যে অর্ডার তারা নিয়ে নিচ্ছে, কিন্তু সেটা আসতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা ওয়েট করার মতন আমাদের আর পরিস্থিতি ছিল না, অনেকটাই অলরেডি আমরা লেট ছিলাম লাঞ্চের জন্য। তারপর আমরা ডিসাইড করি যে আমরা এখান থেকে বেরিয়ে যাব গ্রিন লিফে, কারণ 2 ঘন্টায় আমরা সেখানে আরামসে পৌঁছে যেতে পারবো। আর স্যাটারডে পড়েছিল জন্য 15 আগস্ট, আমরা ভেবেছিলাম যে আমরা কোনো রকম ননভেজ খাবো না, ননভেজ মানে ওই চিকেন মাটন এগ এগুলো খাবো না, সেটাই ভেবেছিলাম। পনির খাবো, আর পনিরটাই শেষ হয়ে গিয়েছিল তোরসা রিভার ক্যাফেতে। আর এখানে ভিড় দেখো, রাজা ভাত খাওয়া গেটের সামনে। আর রাস্তায় অনেকটা জ্যাম থাকার কারণে আমরাও এখানে আলিপুরদুয়ার পৌঁছতে একটু লেট হয়ে গিয়েছিলাম। যদিও আমরা গাড়িতে বিস্কিট কেক এগুলো খেয়ে নিয়েছিলাম, তো সেগুলো কোনো অসুবিধা হয়নি, কিন্তু লাঞ্চটা তো করা হয়নি। সেটা বোঝা যাচ্ছিলো যে লাঞ্চটা অনেকটা আমাদের লেট হয়ে যাচ্ছে আজকে। তো তারপর চলে এসেছি গ্রিন লিফে। ওখানে গিয়ে ফ্রেশ হয়েই আমরা স্টার্টারে কিছু নিয়েছিলাম, বেবিকর্নের কোনো একটা কিছু স্টার্টারে নিয়েছিলাম। আর মেন কোর্সে রাইস, বাটার নান, ঝুরি আলু ভাজা, ডাল মাখনি, বাটার পনির, তারপর মশালা ডাল নিয়েছিলাম। তারপর আমরা এখান থেকে খেয়ে চলে গিয়েছিলাম আমার বাড়িতে। তো এই ছিল আজকে একটা ছোট্ট ব্লগ। সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে যদি